আলাইকুম। পরম করুণাময় আল্লাহর কাছে গভীর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাকে আরেকটা টিউটোরিয়াল বানানোর তৌফিক দান করেছেন। সো আজকে আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব এবং এই প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা বলতে পারেন আমাদের গোল্যাংয়ের যে গো রুটিং আর চ্যানেলের যে বিষয় আশয় আছে এই জিনিসগুলো যাতে একটু আমরা রিয়েল লাইফে কীভাবে ইউজ করতে পারি সেটাই আর কি দেখব বেসিক্যালি। মূলত আসলে মাল্টিপল চ্যানেলের মধ্যে কীভাবে ডাটা পাস করা যায় এই উদাহরণগুলো দেখব। একাধিক গো রুটিং কীভাবে রান করা যায়, নেস্টেড গো রুটিং মাঝে মধ্যে রান করা লাগতে পারে। সো এই জিনিসগুলোই আমরা একটু প্র্যাকটিক্যাল দেখব। আচ্ছা, শুরুতেই বলে রাখি, রিয়েল লাইফে কিন্তু আমাদের যে কোনো কোম্পানিতে আমরা চাকরি করি না কেন বা জব করি না কেন, সেখানে কিন্তু আমাদের এরকম টাস্ক আসবে আর কি। সো এখানে একটা টাস্ক এক্সাম্পল আমি এখানে প্রিপেয়ার করেছি। আমি এই প্রজেক্টটাই করব না এখন, বাট একটা উদাহরণ দিচ্ছি। বা আপনারা চাইলে আজকের টিউটোরিয়াল দেখার পরে এইরকম প্রজেক্ট কিন্তু বানাতে পারবেন আজকের টিউটোরিয়াল দেখার পরে। সো এখানে যেমন আমি বলেছি যে একটা রেস্টুরেন্ট সিস্টেম বানাবো। সো একটা ধরে নিচ্ছি যে ছোট একটা রেস্টুরেন্ট যেখানে 10টা টেবিলের মতো আছে এবং প্রত্যেকটা টেবিলে একটা করে ট্যাব দেওয়া আছে যেখানে আপনার অ্যাপটা রান হচ্ছে। সো ওখানে কাস্টমার আইটেমগুলো থেকে দেখা গেল তার পছন্দের আইটেমগুলো দিয়ে একটা অর্ডার করলো, অর্ডারটা সাবমিট হলো একটা থ্যাংক ইউ মেসেজ দিয়ে। এরপর প্রত্যেকটা অর্ডারে একটা এখন তো সারা বিশ্বে এআই রোবোটিক সিস্টেম আসছে। তো ধরে নিচ্ছে যে প্রত্যেকটা অর্ডারের একটা টাইম সিস্টেম বলে দিতে পারবে যে এই অর্ডারটা প্রিপেয়ার হতে এত সময় লাগবে। সো সেই টাইমের মধ্যেই দেখা যাচ্ছে যে রোবোটিক কিচেন থেকে রোবট আপনার খাবারটা বা ফুডটা সার্ভ করবে আর কি। সো এইরকমই এরকম টাস্ক আসবে আমাদের রিয়েল লাইফে এবং এই টাস্কগুলো আমি এখানে যেভাবে লিখেছি এরকম আসতে পারে। আপনার কাছে বিভিন্ন রকমের যে ইন্ডাস্ট্রিতে সফটওয়্যার ইউজ করা হয় টাস্ক ম্যানেজমেন্ট করার জন্য, তার মধ্যে জিরা একটা পপুলার টুলস আছে। এছাড়া ট্রিলো আছে, অনেক কোম্পানি আছে যারা গিটহাবে প্রজেক্ট ইউজ করে, ওখানে খুব সুন্দরভাবে টাস্ক ম্যানেজ করা যায় আর কি। সো এতটুকু শুধু জেনে রাখি যে রিয়েল লাইফে আমাদের প্রতিটা কাজ এভাবে টাস্ক আকারে আসবে এবং সেখানে আপনি কমেন্ট করতে পারবেন। আপনার নতুন কোনো কিছু যদি মডিফাই করা লাগে সেটার লগ ওখানে থাকবে আর কি। সো শুরু করা যাক। আচ্ছা, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গো রুটিং এবং চ্যানেল, এইটা কিভাবে আমরা রিয়েল লাইফে ইউজ করতে পারি সেটা ইউজ করা। আর শুরুতেই বলে রাখি যে প্রতিটা আমি যত ছোট প্রজেক্টই করি না কেন সেখানে প্রতিটাতেই একটা রিয়েল লাইফ একটা স্ট্রাকচার, ফোল্ডার স্ট্রাকচার বলেন, ফাইলের এই জিনিসগুলোকে রাখার চেষ্টা করব। এটা করে শুরুতেই যদি আমরা এই প্র্যাকটিসগুলোতে যাই তো পরবর্তীতে আমরা নিজেরাই বুঝে যাব যে আমার কোন ফাইল কোন ফোল্ডারে রাখা ভালো হবে। সো ইউজুয়ালি আমরা বিভিন্ন রকমের টিউটোরিয়াল দেখি, ওখানে সবসময় main.go ফাইলের মধ্যে পুরো প্রজেক্ট লিখে ফেলে। বাট আমরা চেষ্টা করব যত ছোট প্রজেক্টই করি না কেন সেটা যাতে ভালো একটা স্ট্রাকচার ওয়েতেই শুরুতে করা হয়। আর বলে রাখি, গোতে কিন্তু একদমই আমরা বেশ স্বাধীন। যখন আপনি মোটামুটি ভালো বুঝে যাবেন তখন আপনি আপনার মতো করে গুছিয়ে আপনার ফোল্ডার স্ট্রাকচার তৈরি করতে পারবেন। তবে বিভিন্ন রকমের ডিজাইন প্যাটার্নের কারণে হয়তো বা আমাদের বিভিন্ন রকমের ফোল্ডার স্ট্রাকচার ইউজ করা লাগতে পারে। সো শুরুতে বলে রাখি যে আমাদের main.go এই প্রজেক্টে খুবই সিম্পল থাকবে একদমই। ওখানে তেমন কোনো লজিক কিছুই রাখবো না। আমরা সিম্পলি 2টা এপিআই বানাবো এবং এই এপিআইটা আমরা রিয়েল লাইফের মতোই বানাবো আর কি। বাট বড় প্রজেক্টের ক্ষেত্রে দেখা যাবে যে ওই লজিকগুলো বা রেসপন্সগুলো, রিকোয়েস্ট বডিগুলো এগুলো ডিফারেন্ট হবে। সো আমরা একটা আইডিয়া পেয়ে যাব আজকে। সো প্রথমে আমি শুরুতে যেটা করব প্রজেক্টের শুরুতে, দেখেন আমি এই পাতে আমার
প্রজেক্টটা রেখেছি ক্লাস 2 নামে। হ্যাঁ, আমার রিপোজিটরি হচ্ছে ইমরান সর্দার, এটা হোস্ট করা আছে গিটহাবে। আচ্ছা, একটু দেখিয়ে দিই, ওই টাস্কের ব্যাপারটা বলেছিলাম তো। এই যে জিরা, এটা হচ্ছে অ্যাটলাসিয়ানের একটা প্রোডাক্ট। এখানে এইভাবে টাস্কগুলো মুভ করে করে বিভিন্নভাবে রিয়েল লাইফে শেষ করা হয়। আবার এটাও যদি দেখি ট্রিলো, এটাও বেশ পপুলার। এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে টাস্কগুলো কমপ্লিট করা হয় রিয়েল লাইফে। সো এটা জাস্ট একটু আমরা ধারণা রাখি। আচ্ছা আচ্ছা আমরা শুরুতে, যেহেতু আমাদের এখানে অনেকগুলো ফোল্ডার হবে এবং বিভিন্ন রকমের প্যাকেজ আমাকে বানাতে হবে। প্যাকেজ এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে গোর প্রতিটা ফাইল যাই আপনি লিখেন না কেন, সেটা কোনো না কোনো প্যাকেজের ভেতরেই থাকতে হবে। যখন একটা প্যাকেজ থেকে আরেকটা প্যাকেজে কোনো কিছু দরকার হবে, তখন আনার জন্য আমাদেরকে মূল প্রজেক্টের একটা নাম দিতে হয়। সো এইটা আমরা এইভাবে দিতে পারি গোতে, গো মড ইনিট। তারপরে আমরা এই পাথটা যদি চিনে দিই, তাহলে আমাদের একটা দেখেন এখানে গো মড ফাইল তৈরি হয়ে গেছে। এখানে আমার কোন ভার্সনটা ইউজ করছি গো এর এবং টোটাল পাথটা এরকম হবে। আচ্ছা, এইটা একটু মনে রাখি, কারণ আমাদের প্রচুর থার্ড পার্টি লাইব্রেরি আছে, যেগুলো যখন আমরা ইউজ করতে যাব, ইনস্টল করতে যাব, তখন দেখবেন যে এরকম প্যাটার্ন পাবেন, github.com, তারপরে সেই ইউজারের নাম বা যে ডেভেলপার তার নাম দিয়ে যে রিপোজিটরিটা ওপেন করেছে সেইটা, পাশাপাশি কোন প্রজেক্টটাকে আপনি আপনার প্রজেক্টে মানে কোন প্যাকেজটাকে আপনি আপনার প্রজেক্টে ইউজ করতে চাচ্ছেন, সেটা দিয়ে আপনারা ডাউনলোড করে আপনার প্রজেক্টে ডিপেন্ডেন্সি হিসেবে অ্যাড করতে পারবেন। সো গো মড নিয়ে বিস্তারিত আলোচনা পরে করব, বাট আমরা যে প্রজেক্টটি করব আমরা প্রজেক্টের একটা নাম দিয়ে দেব। আচ্ছা, এখানে ম্যান্ডেটরি না যে আপনার এরকমই নাম দিতে হবে। সো আপনি আপনার মতো একটা সিঙ্গেল নাম দিয়েও কাজ চালিয়ে যেতে পারেন। আচ্ছা, এখন আমি শুরুতে আমরা জানি যে আমাদের মেইন ফাংশন লাগবে, যেটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের এন্ট্রি পয়েন্ট। সো তার জন্য আমি এখানে সিএমডি নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম এবং সেই ফোল্ডারের ভিতর আমি main.go নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। আমরা অলরেডি জানি যে আমার প্যাকেজ দিয়ে শুরু করতে হবে, আর আমার গোর এন্ট্রি পয়েন্ট হবে এই মেইন ফাংশনটা। সো এটা হচ্ছে আমার মেইন ফাংশন। আচ্ছা, যেহেতু আমি এপিআই বানাবো, সেহেতু হচ্ছে আমাকে একটা সার্ভার রেডি করতে হবে গোয়ের জন্য। আর আমি এই প্রজেক্টে একটা থার্ড পার্টি কোনো কিছু ইউজ করব না, সব কিছুই গোয়ের স্ট্যান্ডার্ড প্যাকেজগুলো ইউজ করব, এবং এটাও বেশ পাওয়ারফুল আমাদের যে কোনো প্রজেক্টের জন্য। আর বড় বড় প্রজেক্টে অন্যান্য কিছু প্লাগইন দিয়ে এই সার্ভার রেডি করে, ওগুলো বেসিক্যালি এই স্ট্যান্ডার্ড প্যাকেজের উপরেই বলতে পারেন যে তৈরি করা, বাট বেশ কিছু সুবিধা আছে এখানে। হয়তো বা একটু কোড আর কি কয়েক লাইন বেশি লেখা লাগতে পারে। আচ্ছা আচ্ছা আমরা একটা সার্ভার রেডি করব এবং দুইটা এপিআইয়ের জন্য যা করা সেটা করব। সো আমরা যদি এইভাবে চিন্তা করি যে আমার বাকি সব কোডগুলো আমি আমার ইন্টারনাল নামে একটা ফোল্ডারের মধ্যে রাখবো, তাহলে আমি একটা ইন্টারনাল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। সেখানে আমি আমার একটা ফোল্ডার দিলাম হচ্ছে অ্যাপ, ধরলাম এটা আমার অ্যাপ প্যাকেজ হবে। তার ভিতরে আমি server.go নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। আচ্ছা, এটা যেহেতু আমার ইন্টারনালের অ্যাপ ফোল্ডারের মধ্যে আছে, সো আমি এই প্যাকেজটার নাম দিচ্ছি অ্যাপ। আচ্ছা আচ্ছা এখানে আমি একটা সিম্পল ফাংশন লিখব, যে ফাংশনটা আসলে আমি আমার মেইন ফাংশনে কল করব, যাতে করে আমার মেইন ফাংশনের ভেতরে প্রচুর জিনিসপত্র ঢুকানো না লাগে আর কি। সো আমি ফাংশন নাম দিলাম হচ্ছে ফাংশন রান। এটা বেসিক্যালি আমার সার্ভারটাকে রান করবে। একটা ছোট কমেন্ট দিয়ে দিই। গোয়ের কিছু স্ট্যান্ডার্ড প্যাকেজ আছে যেটা দিয়েই আমরা আসলে সার্ভারটা রেডি করতে পারবো। সো আমি এরকম নাম দিচ্ছি সেট আপ রাউটস, যেটা হচ্ছে মার্কস HTTP নামে একটা আমার এখানে গোয়ের একটা প্লাগইন ইনস্টল করা আছে VS কোডে, সেজন্য আমাকে অটো সাজেস্ট করছে আর কি। দেখেন এখানে হচ্ছে নেট
/http এই প্যাকেজটা বেসিক্যালি আমরা ইউজ করব এবং এখান থেকে আমি নিব হচ্ছে নিউ সার্ভার মার্কস। আচ্ছা, সার্ভার আমি মার্কস নামে ভেরিয়েবল কেন নিয়েছি এটা নিয়ে হয়তো বিস্তারিত আরেকদিন আলোচনা করব, বাট এটার প্যাকেজের ডিটেলসে গেলেও আমরা বুঝতে পারবো আর কি রাউটে এই যে সার্ভার মার্কসের যে ব্যাপার আছে আর কি। সো আমি আপাতত সিনট্যাক্সটা দেখে নিই। আমরা নিউ সার্ভার মার্কস নিলাম। এই আমার এখানে রাউটসগুলো লিখব, অল রাউটস। আমি প্রথমে কোনো রাউটস না দিয়েই আমি হচ্ছে সার্ভারটা রেডি করি। আমি এখানে সার্ভার নিই। এই সিনট্যাক্সটা একটু মনে রাখি যে http আমার অ্যাড্রেস অফ http এই চিহ্নটা দিয়ে তারপর আমি এখানে এই সার্ভারটা নিতে পারবো। এর ভিতরে বেসিক্যালি আমার এটা হচ্ছে এক ধরনের এটাও একটা স্ট্রাক, খেয়াল করেন ও কিন্তু ফিল্ড সাজেস্ট করছে, এই ফিল্ডের ভ্যালুটাই আমাকে দিতে হবে। আমরা স্ট্রাক নিয়ে একটু পরে কথা বলবো, কারণ আগের টিউটোরিয়ালে আমরা স্ট্রাকটা দেখিনি, সো এটা নিয়েও কথা বলবো। সো আমি আপাতত আমার অ্যাড্রেসটা দিচ্ছি। আমি যদি এভাবে ক্লোন দিয়ে 8080 দিই, আমরা জানি যে প্রতিটা কম্পিউটারের লোকাল হোস্ট নামে একটা ব্যাপার আছে। সো ওই লোকাল হোস্টের সাথে বেসিক্যালি এই পোর্টটাতে আমাদের এই সার্ভারটা রান হবে। আচ্ছা, এখানে আরেকটা দিয়ে দিতে হবে হ্যান্ডেলার, অর্থাৎ এই যে আমার হ্যান্ডেলার যে আসলে আমার সব রাউটগুলো হ্যান্ডেল করবে, সেই হ্যান্ডেলারটা এখানে চিনাই দিতে হবে, সেটা হচ্ছে আমার মার্কস। ব্যাস, আমার সার্ভারের কনফিগারেশন শেষ। এখন হচ্ছে আমি আমার সার্ভারটাকে রান করব। আচ্ছা, প্রথমে একটু কমেন্ট দিয়ে দিই। সাব ইনস্ট্যান্সটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এই সার্ভারটাকে রান করব। আচ্ছা, এটার জন্য আমি যেহেতু সার্ভার রান করার সময় যাতে আমরা একটা মেসেজ দেখতে পাই যে আমার এই সার্ভারটা রান করতেছে এই পোর্টে, সেটার জন্য আমি একটা জাস্ট প্রিন্ট মেসেজ প্রিন্ট করে দিই, সার্ভার ইজ রানিং অন 8080। আচ্ছা আচ্ছা, এখানে সার্ভারটা রান করার ক্ষেত্রে এই যে এটা যে আমরা ইনিশিয়েট করেছি, এইটার কিছু ফাংশন আছে, সেই ফাংশন কল করতে পারবো, যেটা হচ্ছে লিসেন অ্যান্ড সার্ভ নামে একটা ফাংশন। যে ফাংশনটা আবার হচ্ছে আমার, যেমন আমি যদি এখানে রান করি সার্ভার ডট লিসেন অ্যান্ড সার্ভ, এখানে আমি যদি দেখি যে এটার কোনো রিটার্ন কিছু আছে কিনা, খেয়াল করে দেখেন এখানে একটা এরর রিটার্ন করা আছে। সো যেহেতু এরর রিটার্ন করা আছে সেহেতু আমরা এররটাকে ধরতে পারি। সো আমরা ইনলাইনের একটা ইপিএসের কন্ডিশন দেখেছিলাম, সে দেখেন রিয়েল লাইফে কিন্তু ওইগুলোই ঘুরে ফিরে কাজে লাগবে। যেমন আপনি এখানে ইফ এরর ক্লোন ইকুয়াল টু এভাবে চেক করলেন, তাহলে আমি এররের একটা ভ্যালু পাবো, যেহেতু এটা রিটার্ন একটা এরর দিচ্ছে যদি কোনো এরর পাই। এবং অন দ্য ফ্লাইতেই আমরা এররকে চেক করতে পারবো যে এরর নীল কিনা। নীল যদি না হয় তাহলেও কি করবে, এখানে একটা লগ ফ্যাটাল এফ নামে একটা লগ আমরা দিলাম যে সার্ভার ফেইল্ড। এখানে ভি, এই যে VDS এইগুলো কখন কোনটা দেওয়া হয় এটা আমরা আস্তে আস্তে কাজ করতে করতে শিখবো। এখানে আমরা এররটা পাস করে দিলাম। সো আমরা দেখতে পারবো সার্ভার যদি কখনো ডাউন হয়ে যায় তাহলে কি এররের কারণে ডাউন হয়েছে সেই মেসেজটা আমরা কিন্তু এখানে দেখতে পারবো আর কি, আমাদের এই টার্মিনালে যদি কখনো হয়। এখন আমার কিন্তু সার্ভার বানানো শেষ, আমি এখনও কোনো রাউট দিই নাই, বাট এটাকেই আমরা রান করতে পারবো। আমরা প্রথমে বলেছিলাম যে আমাদের মেইন ফাংশনটা খুবই ক্লিন রাখবো। শুরুতেই আমরা যে প্রজেক্টটি করব চেষ্টা করব পারতপক্ষে মেইন ক্লাসে তেমন কোনো কিছু না দেওয়ার। আচ্ছা, এখন আমি আমার এই যে অ্যাপ প্যাকেজটা বানালাম, এই অ্যাপ প্যাকেজটা আমি আমার মেইন ফাংশানে কিভাবে ইউজ করব সেটা একটু দেখাই। যেমন আমি এখানে হচ্ছে জাস্ট কল করব অ্যাপ। দেখেন ও কিন্তু আমাকে সাজেস্ট করছে যে গিটহাব ইমরান সর্দার ডট ডেভ ক্লাস, ওর ভিতরে ও আমাকে পাথটা সাজেস্ট করছে। আপনাদের যদি পাথ সাজেস্ট না করে সেক্ষেত্রে আপনারা এভাবে লিখেও দিতে পারেন, গিটহাব ইমরান সর্দার, আপনাদের যে ইউজার নাম হবে মানে প্যাকেজের নাম, তারপরে ইন্টারনাল অ্যাপ। এখন আমি যদি এখানে
এই আমার রান ফাংশনটা দেখেন ডট দেওয়ার সাথে সাথে রান ফাংশনটা চলে আসছে। ব্যাস আমার অ্যাপ্লিকেশনটা এখন কল করা হলো আর কি। আবারও বলি, এই অ্যাপ ফোল্ডারের ভিতর যত ফাইলই থাকুক না কেন, প্রত্যেকটা ফাইলের এই প্যাকেজটা যদি অ্যাপ হয় তাহলে আপনি সবগুলো এক্সপোর্টেবল যে ফাংশনগুলো সেগুলো আপনি অন্য প্যাকেজ বলতে এটা কিন্তু মেইন প্যাকেজ, আর একটা প্যাকেজ, এই মেইন প্যাকেজ আপনারা ইউজ করতে পারবেন। আচ্ছা, এক্সপোর্টেবল কেন বলছি, যে গোতে এরকম ইনক্যাপসুলেশনের ব্যাপার আছে, যে আপনি যদি ছোট হাতের কোনো একটা ফাংশনের নাম লেটার দিয়ে শুরু করেন তাহলে হচ্ছে ওইটা আর এক্সপোর্ট করতে পারবেন না বাইরে থেকে। সো আমি রান ফাংশনটা কল করব, কিন্তু রান ফাংশনের মধ্যে ডিপেন্ডেন্স আরও কত কিছু যে কল করা লেগেছে সেটা আসলে বাইরের মানুষের জানার দরকার নেই আর কি, তারা বুঝতেও পারবে না। সো এরকম একটা ব্যাপার আছে, এতটুকু জেনে রাখি আর কি। সো এখন যদি আমি অ্যাপটা রান করি তাহলে কি হবে একটু দেখি। গো রান সিএমডি মেইন, এই দেখেন আমার সার্ভার ইজ রানিং, সার্ভার আমার রান করছে, বাট আমরা জানি যে আমাদের কোনো রাউট আমরা ফিক্স করিনি। সো আমি সার্ভারটা ক্লোজ করে দিয়েছি Ctrl+C দিয়ে। এখন আমি আমার মূল এপিআইতে চলে যাই। সো আমি শুরুতে বলছি আমরা দুইটা এপিআই বানাবো গো রুটিং এর চ্যানেলটা বোঝার জন্য। সো একটা হচ্ছে জব ক্রিয়েট করবে, আর একটা ধরেন ওই জবের রেজাল্টটা দেখাবে। আচ্ছা, এখানে জব দিয়ে এক্সাম্পল দিচ্ছি, কিন্তু এখানে আপনারা যে কোনো কিছু দিয়ে কিন্তু এটা করতে পারবেন। আমি যে একটু আগে টাস্কটা দেখিয়েছিলাম রেস্টুরেন্ট, আপনারা নিজের মতো করে ওরকম রেস্টুরেন্টের জন্য বানাতে পারবেন। আচ্ছা, তাহলে এখানে আমরা হচ্ছে রাউট ডিফাইন করব। জব নামে একটা রাউট ডিফাইন করব। ধরেন আমি মার্কস, এখানে নিলাম হচ্ছে হ্যান্ডেল ফাঙ্ক, তারপরে আমার হচ্ছে জব। আচ্ছা, এখন এই হ্যান্ডেল ফাঙ্কের মধ্যে এরকম একটা ফাংশন লাগবে। দেখেন যে ফাংশনটার মধ্যে ডেফিনেটলি HTTP রেসপন্স রাইটার এবং HTTP রিকোয়েস্ট লাগবে। সো আমাকে এরকম একটা ফাংশন বানাতে হবে। যেহেতু আমি গুছিয়ে কোড করার চেষ্টা করছি, সেহেতু আমি ওটাও আলাদা একটা ফোল্ডারে আমরা রাখতে চাচ্ছি। সো ইন্টারনালের মধ্যে আমি হ্যান্ডেলার্স নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি, হ্যান্ডেলার্স। তারপরে আমি হচ্ছে এখানে একটা ফাইলের নাম দেব জব হ্যান্ডেলার .go। আচ্ছা, এইটার প্যাকেজ নাম দিয়ে ফেলি হ্যান্ডেলার। সো এখন আমি একটা ফাংশন ক্রিয়েট করব, ফাঙ্ক ক্রিয়েট জব। এটা যেহেতু আমার অন্য প্যাকেজে ইউজ হবে, সেহেতু দেখেন আমি শুরুতে ক্যাপিটালের সি দিয়েছি আর কি। আচ্ছা, আমরা দেখেছিলাম যে আমার হ্যান্ডেল ফাঙ্কের যে ফাংশনটা ওর দরকার সেটা এই দুইটা প্যারামিটারের ফাংশন হওয়া লাগবে। সো আসুন আমরা প্যারামিটারটা বানাই। এটা হচ্ছে আমার রাইটার, HTTP রেসপন্স রাইটার। তারপরে হচ্ছে আর পয়েন্টার HTTP রিকোয়েস্ট। সো আমি ফাংশনটা ক্রিয়েট করলাম। এখন আমাকে শুরুতে, যেহেতু আমি ক্রিয়েট করব, আমাদের কিছু এপিআই ক্রিয়েট করার জন্য কিছু HTTP ভার্ব নিয়ে কাজ করতে হয়, যেমন পোস্ট, গেট, তারপরে প্যাস, পুট, এরপর ডিলেট, এসব ভার্ব নিয়ে আমাদের কাজ করতে হয়। এটা আমরা দেখব, এটা আমরা আস্তে আস্তে আরও শিখবো আর কি। আপাতত জেনে নিই যে ক্রিয়েট করার সময় আমাদেরকে পোস্ট রিকোয়েস্ট করতে হয় এপিআইতে। সো পোস্ট রিকোয়েস্টটা আমরা চেক করব এখন, যেহেতু আমরা এখানে পুরো স্ট্যান্ডার্ড লাইব্রেরিগুলো ইউজ করছি। সো আমাদেরকে একটু কোড লিখতে হবে ওটার জন্য। সো আমি যদি এখানে রিকোয়েস্টটা দেখি, আর রিকোয়েস্টের মধ্যে কিন্তু মেথড ফাংশন আছে। সো রিকোয়েস্টের মধ্যে মেথড ফাংশন, কীভাবে রিকোয়েস্টের মধ্যে এভাবে মেথড ফাংশন হয়, আমরা নিজেরাই কিন্তু এরকম অনেক ফাংশন বানাবো সামনে কোনো প্রজেক্টে।
সো আমি এখানে দিলাম যদি আর ডট মেথড, মানে আমার যে রিকোয়েস্ট আসছে এটার মেথড হিসেবে কি আসছে, সেই ভার্বটা, এটা কি পোস্ট, গেট, ডিলিট, যদি এটা এইচটিটিপি মেথড পোস্ট না হয়, সো আমি এখানে কিন্তু এগুলো চেক করতে হবে। দেখেন এইচটিটিপি পিকচার মতো আমি যদি এই প্যাকেজটার ভিতরে যাই, দেখেন এখানে সব লেখা আছে, জাস্ট ওই কথাগুলো লেখা আছে, গেট, হেড, পোস্ট, পুট, প্যাচ, ডিলেট, কনফিগ, অপশন, ট্রেস। সো আমরা জাস্ট এই কনস্ট্যান্ট ভ্যারিয়েবল, আমরা কিন্তু আগের ক্লাসে এই কনস্ট্যান্ট কীভাবে ডিফাইন করে সেটা দেখেছি। দেখেন রিয়েল লাইফে এইভাবে পুরো একটা ফাইলের মধ্যে দেখেন শুধু কনস্ট্যান্টই ডিফাইন করা আছে। সো এইভাবে কিন্তু আমাদের দরকারি কনস্ট্যান্টগুলো আমরা আমাদের প্রজেক্টগুলোতে ইউজ করব। সো সেই রকমই একটা জাস্ট আমরা একটা ওই কনস্ট্যান্ট এখানে ইউজ করলাম যে আমার মেথডটা পোস্ট কিনা আর কি। সো যদি পোস্ট না হয় তাহলে ও কী করবে, এইচটিটিপি এরর থ্রো করবে। সো এই এরর ফাংশনের মধ্যে একটা রেসপন্স রাইটার লাগবে, ও এই রেসপন্স রাইটারের মধ্যেই রাইট করে ফেলবে। তো এখানে ডাব্লু দিয়ে দিলাম, আর একটা মেসেজ লাগবে যে ও কী রাইট করবে, সেই মেসেজটা দিলাম হচ্ছে ইনভ্যালিড রিকোয়েস্ট মেথড। আচ্ছা, আর একটা জিনিস লাগে সেটা হচ্ছে এইচটিটিপি স্ট্যাটাস, আমাদের স্ট্যাটাস কোড দেওয়া লাগে। সো আসলে ও বুঝতে পারে বিভিন্ন কোডের বিভিন্ন মিনিং আছে, এক ধরনের স্ট্যান্ডার্ড। সো এইচটিটিপি স্ট্যাটাস কোড লিখে সার্চ দিলে আপনি বুঝতে পারবেন। আমরা এখানে ইউজ করবো এইচটিটিপি ডট স্ট্যাটাস মেথড নট অ্যালাউড। এটাও একটা দেখেন কনস্ট্যান্ট ভেরিয়েবল, যেখানে এই স্ট্যাটাস কোডটা আমাদের যাবে আর কি। সো আপাতত আমরা যারা একদমই নতুন তারা জেনে রাখি যে আমাদের এপিআই লিখতে হলে রেসপন্সে কোনো না কোনো স্ট্যাটাস কোড দিতে হয়, এবং কোন স্ট্যাটাস কোডের কী মিনিং সেটা আমরা প্রজেক্ট করতে করতে শিখব। সো আপাতত আমি রিটার্ন করে দিলাম, আমার একটা চেকিং শেষ হয়ে গেল। সো আমরা একটা জব ক্রিয়েট করব। সো জব ক্রিয়েট করার জন্য আমাকে একটা জব মডেল বানাতে হবে আর কি। সো আমি যেটা করি, আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি এখানে এই ইন্টারনালের ভেতর, যেটার নাম দিয়ে হচ্ছে মডেলস, এবং এই মডেলসের ভিতরে আমি একটা ফাইল ক্রিয়েট করি যেটার নাম দিয়ে job.go। সো আমি এখানে প্যাকেজের নাম দিলাম হচ্ছে মডেলস, এবং হচ্ছে আমি এখানে এখন আমরা দেখব যে টাইপটা কি। যেমন আমি এখানে একটা মডেল বানাবো এভাবে, টাইপ জব স্ট্রাক্ট। আচ্ছা, স্ট্রাক্ট কী জিনিস এটা আমরা আগের টিউটোরিয়ালে দেখি নাই, বাট এটা জেনে রাখেন যে এটা এক ধরনের স্ট্রাকচার। আমরা এইভাবে এই স্ট্রাকচার ইউজ করে যে কোনো একটা টাইপ বানাতে পারি, এবং সেই টাইপের মধ্যেও আমরা বিভিন্ন রকম ফিল্ড ইউজ করতে পারি। যেমন কথা একজন পার্সন, তার নাম হতে পারে, এজ হতে পারে, সেই ফিল্ডগুলো এখানে দিতে পারি। সো আমরা যারা নতুন তারা অবজেক্ট ওরিয়েন্টেডের নাম শুনেছি আর কি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে। আচ্ছা, গোতে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড যে ব্যাপারগুলো সেটা কিন্তু এই টাইপ দিয়ে আমরা করতে পারি, এবং বিভিন্ন রকমের যে সলিড প্রিন্সিপালগুলো আছে, ডিজাইন প্যাটার্নগুলো আছে, সবগুলোই কিন্তু আমরা গো ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে পারি আর কি। সো আপাতত এতটুকু জেনে রাখি যে এইভাবে আমরা টাইপ করতে পারবো। আর যেহেতু আমরা এপিআই বানাবো, টাইপের সাথে এক্সট্রা একটা জিনিস লাগবে, সেটা আমি বলে দিচ্ছি। যেমন আমার জব স্ট্রাক মডেলের জন্য, জব মডেলের জন্য আমার কী লাগবে, আইডি লাগবে। এটা আমি ধরে নিচ্ছি আমার ইন্টিজার হবে। তারপরে নেম হবে, নেমটা হচ্ছে স্ট্রিং। এটা দেখেন আমি একটা জব নামে, ধরেন একটা জব নামে ক্লাসের মতো করেছি আর কি, একটা ক্লাস আমার এটা। সেটাকে আমরা স্ট্রাকই বলবো গোতে, বাট এখানে আমি দুইটা ফিল্ড দিয়ে দিচ্ছি, যেটা আইডি থাকবে এবং নেম থাকবে। আচ্ছা, যেহেতু আমরা এপিআই নিয়ে কাজ করব, সেহেতু একটা জেসন ডাটার একটা ব্যাপার আছে। সো স্ট্রাকের মধ্যে আমরা এভাবে এই সিনট্যাক্সটা মনে রাখি, এভাবে বলে দিতে পারবো যে আইডি। দেখেন আমি এখানে ক্যাপিটাল লেটারের আইডি লিখেছি, আর এখানে ক্যাপিটাল লেটারের নেম লিখেছি, কিন্তু আমি যখন এপিআই নিয়ে কাজ করবো তখন রেসপন্সে এই সিনট্যাক্সটার কারণে আমার এই আইডি দেখাবে। আপনি যদি এখানে বলতেন যে জব আইডি, তাহলে কিন্তু জেসন রেসপন্সে জব আইডি দেখাবে। হ্যাঁ, সো আমরা এখানে আইডি রাখি, এখানেও আমরা নেম রাখি। আচ্ছা, ব্যাস আমার মডেলটা তৈরি হয়ে গেল।
এই স্ট্রাকচার থেকে কিন্তু আমরা ফাংশন এটা সেটা অনেক কিছু তৈরি করতে পারবো। এগুলো আমরা ধীরে ধীরে শিখবো আর কি। আমার মডেল বানানো হয়ে গেল। এখন আমার এই হ্যান্ডেলারের মধ্যে আমার ওই মডেলটা ইউজ করতে হবে। এই মডেলটা আমরা এখানে আমার দরকার। আচ্ছা, আমি জানি যে আমাকে জব ক্রিয়েট করতে হলে এখন এই দুইটা ফিল্ড আমার লাগবে। আচ্ছা, একটা জিনিস মনে রাখেন, আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম যে গোতে হচ্ছে জিরো ভ্যালুর একটা ব্যাপার আছে। অর্থাৎ আমি যখনই ইন্টিজার টাইপের কোনো কিছু এখানে অ্যাসাইন করছি, বাই ডিফল্ট কিন্তু এটা একটা জিরো ভ্যালু অ্যাসাইন হয়ে গেছে। সো আমরা যখন এপিআইতে কল করব তখন চাইলে শুধু নেমটা পাস করলেই হবে। সো এটা আমরা দেখব। সো প্রথমে আমি জব হ্যান্ডেলার, এখানে আমি এখন জবটা নিয়ে কাজ করি। যেমন আমি একটা ভেরিয়েবল নেব জব, এবং এই ভেরিয়েবলটা হবে হচ্ছে মডেলের জব টাইপ। আমরা তো জানি যে আমাদের গোতে কোনো ভেরিয়েবল ক্রিয়েট করতে হলে তার টাইপটা বলে দিতে হয়। আমরা আগের টিউটোরিয়ালে দেখেছি যে শুধু ভেরিয়েবলের নাম দিয়েছি, তারপরে স্ট্রিং, ইন্টিজার, ম্যাপ এই ধরনের অনেক কিছু দিয়েছি আর কি। কিন্তু এখানে দেখেন, এখানে কিন্তু আমি আমার নিজস্ব একটা টাইপ বানিয়েছি, যেটা স্ট্রাক দিয়ে, সেইটাই আমি এখানে দিচ্ছি। সো আমার এখানে এই জব ভেরিয়েবল মানে এখন এই স্ট্রাকটা এবং এই আইডি এবং নেমের সাথে সংযুক্ত। আচ্ছা, এখন আমি আর একটা গোল্যাংয়ের আর একটা স্ট্যান্ডার্ড প্যাকেজ ইউজ করব, যেটা দিয়ে আমরা বেসিক্যালি এই আমার এপিআইতে যে রিকোয়েস্টটা আসবে জেসন, অ্যাজ এ স্ট্রিংয়ের মতো জেসন ডাটা, সো সেইটাকে আমি যাতে করতে পারি, ডিকোড করতে পারি আমার এই জবের ফরম্যাটে, অর্থাৎ জবের মধ্যে যেরকম আমার আইডি এবং নেম আছে সেভাবে যদি ডিকোড করতে পারি, সেটা নিয়ে কাজ করব। আচ্ছা, ওই ফাংশানটাতেও যেটা আমি কল করব, ওই ফাংশনটাতেও বেসিক্যালি এরর রিটার্ন করে। সো আমি শুরুতেই সেই রকম ইনলাইন একটা এরর ভেরিয়েবল কল করছি, যেখানে হচ্ছে আমার জেসন নিউ ডিকোডার নামে একটা ফাংশন কল করেছি। এই ফাংশনটা বেসিক্যালি আমি পাস করব r.body। এই যে আমার রিকোয়েস্টটা যে আসছে আমার কাছে, পোস্টম্যান দিয়ে হোক অথবা কার্ল দিয়ে হোক, আমার যে বডিটা আসছে, যে র জেসন ডাটাটা, সেটা আমি এখানে পাস করে দিলাম। সো এই ফাংশনটা আবার রিটার্ন করতেছে, দেখেন, একটা হচ্ছে জেসন ডিকোডার নামে আর একটা স্ট্রাক। সো এইটা একটা ডেকোডার প্যাটার্ন, এইটা নিয়ে আমরা দেখব যখন ডিজাইন প্যাটার্ন নিয়ে আমরা এক্সাম্পল দেখব। সো যেহেতু এই ফাংশনটা রিটার্ন করতেছে আর একটা আমার স্ট্রাক, সেহেতু ওই স্ট্রাকটেরও ফাংশন আমি এখানে ডট দিয়ে কল করতে পারবো, লাইক ডিকোড। এখানে আমি এম্পারসাইন দিয়ে, অর্থাৎ আমার অ্যাড্রেস অফ ওই স্ট্রাকের জবের ভেরিয়েবলটা দিয়ে দেব। তাহলে ও আসলে এই ভ্যালুটা যদি আমার সঠিক আসে, যদি কোনো এরর না থাকে, তাহলে ও আমার এই জবের অবজেক্ট ইনিশিয়েট করে ফেলবে আর কি। আচ্ছা, এখন আমরা এররটা চেক করে দেখি যে এরর নট ইকুয়াল যদি নীল হয়, তাহলে আমার এখানে আমরা একটা এরর মেসেজ দিয়ে দেব, http error w invalid request body, এবং এখানে আমরা একটা স্ট্যাটাস, আগে বলেছি একটা স্ট্যাটাস কোড পাস করতে হয় ফ্রন্ট এন্ডকে। সো আমি এখানে দিলাম http স্ট্যাটাস ব্যাড রিকোয়েস্ট। ব্যাস, আমার এই কেসটাও হ্যান্ডেল করা হয়ে গেল। তাহলে যদি আমার রেসপন্স ঠিক থাকে, অর্থাৎ আমার এখানে যেমন আপনি এখানে হচ্ছে স্ট্রিং, তারপর এখানে হচ্ছে আইডি। সো আইডি আমি না পাস করলে হবে, কারণ আমার জিরো আসছে। তো আইডি আমি ক্রিয়েট করব, ডাটাবেস হলে ডাটাবেসে আইডি ক্রিয়েট হয়ে যাবে, আর আমরা এখানে ইনলাইন মেমোরিতে রাখবো। সো ইনলাইন মেমোরিতে আমরা আইডি ক্রিয়েট করব, সেটা আমরা গো রুটিং চ্যানেল দিয়ে কীভাবে করি ওটা দেখাবো। সো এখানে নেম, জেসন নেম, এখানে নেম দেখেন স্ট্রিং, স্ট্রিংয়ের জায়গায় যদি আপনি অন্য টাইপের কিছু দেন, ফ্লট টাইপের ডাটা দিয়ে রিকোয়েস্ট করেন, তাহলে কিন্তু ও এখানে এই এররটা থ্রো করবে। অর্থাৎ এক্স্যাক্ট আমার এই জবের মতো করেই আমার রিকোয়েস্টটা আসা লাগবে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস করব, যেখানে হচ্ছে আমার এই জবের আইডিটা আমার ডিফাইন করতে হবে, যে আমার জব আইডিটা যাতে প্রতিবারই ইনক্রিমেন্ট হয়। রিয়েল লাইফ ডাটাবেজে তো অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে,
ইনসার্ট করার সময়। বাট এখানে আমরা ইনলাইন যেহেতু মেমোরি করছি সেহেতু আমাদের ইনলাইন মেমোরিতে যেহেতু রাখছি, যেহেতু আমরা ইন মেমোরিতে রাখছি এখানে ডাটা, সেহেতু হচ্ছে ওই আমাদেরকে ওটা ইনক্রিমেন্ট করে নিতে হবে। সো আমরা একটা গ্লোবাল ভেরিয়েবল কিছু ডিফাইন করবো, লাইক জব আইডি কাউন্টার টাইপের। হ্যাঁ, সো এটাও আমরা একটা আলাদা জায়গায় রাখতে পারি আর কি। সো যেটা আমরা করতে পারি, যেহেতু আমরা স্টোরেজ, আমাদের ডাটাবেস না এখানে, সো আমি ডাটাবেসের জন্য একটা স্টোরেজ নামে একটা ফোল্ডার করি এবং এর ভিতরে যেহেতু আমরা ওই জবের রেজাল্টগুলো দেখব, সেহেতু এখানে আমি ফাইলটার নামটা এভাবে দিই, result_store.go। সো এটার প্যাকেজের নাম দিই হচ্ছে স্টোরেজ। আর আমরা যে দেখেন আগের টিউটোরিয়ালে কিন্তু দেখেছিলাম যে মাল্টিপল ভেরিয়েবল কীভাবে ইউজ করা হয়। সো আমি অনেকগুলো ভেরিয়েবল করব, আগে থেকে আমি এখানে মাল্টিপল নিয়ে নিচ্ছি। জব আইডি কাউন্টার ক্লোন 1। আচ্ছা, এখানে জব আইডি কাউন্টার ইকুয়াল 1 নিলাম, কারণ শুরু হবে অন দিয়ে। আর একটা ভেরিয়েবল আমার লাগবে মিউটেক্স, এটা নিয়ে আমি কথা বলবো যখন কাজ করব। এটা হবে হচ্ছে সিঙ্ক প্যাকেজে। আমি আমার আগের টিউটোরিয়ালে বলেছিলাম সিঙ্ক মিউটেক্সের যে ব্যাপারটা। সো এটা বেসিক্যালি শেয়ার ডাটাকে প্রোটেক্ট করে, এটা নিয়ে আমি বলবো। সো আমি এই দুইটা ভেরিয়েবল নিলাম। আচ্ছা, এখন আমি আবার আমার জবের ইসে চলে যাচ্ছি। এখানে হচ্ছে দেখেন আমি ইউনিক ডাটা সেভ করার জন্য কী করছি, আমি স্টোরেজ প্যাকেজের থেকে মিউটেক্স লক নামে একটা ফাংশন নিচ্ছি। এটা আমি বিস্তারিত বলছি। তবে আমি যে জবটাকে বানালাম ওইটাতে কিন্তু আমার ভ্যালু আসছে, ধরেন আমি শুধু নাম পাস করেছি, আর কিন্তু আমার একটা ইনক্রিমেন্টাল জব আইডি লাগবে। সো আমার জব আইডি হচ্ছে, আমি প্রথমে নিয়ে নিলাম হচ্ছে আমার স্টোরেজের জব আইডি, আমি জানি ওখানে 1 থেকে শুরু হয়েছে, এবং এখানে আমি স্টোরেজ জব আইডিটাকে আমি ++ করে ইনক্রিমেন্ট করে দিলাম। ইনক্রিমেন্ট করে দিলে এখন কিন্তু যতবারই যে এটা যতবারই আমার জব ক্রিয়েট হবে ততবারই নতুন আইডি আমি পাবো, 1 2 3 4 এভাবে করে আমার সিরিয়ালি ইনক্রিমেন্ট হবে। এবার আমি storage.mutex নামে যে ভেরিয়েবলটা আমার ছিল সেখানে আমি হচ্ছে আনলক মেথডটা কল করলাম। এটা কি বেসিক্যালি এটা হচ্ছে আমার এই যে প্যাকেজটা sync.mutex, এইটার কিন্তু ওই ফাংশনগুলো। আচ্ছা, এটা কেন করেছি, গরুটিং এবং চ্যানেল নিয়ে কাজ করার ভিতরে একটা জিনিস ঘটে। ধরেন আমি এটা হচ্ছে আমার একটা ভেরিয়েবল, যে ভেরিয়েবলটা কিন্তু ওপেন, এটা গ্লোবাল ভেরিয়েবল, এটা যে কেউ কল করে এটা পরিবর্তন করার ট্রাই করতে পারে। সো এখানে মানে একটা কী বলে রেস্ট কন্ডিশনের একটা ব্যাপার আছে, একটা টার্ম আছে গোতে। আপাতত এতটুকু মনে রাখেন যে রেস্ট কন্ডিশন হচ্ছে এমন একটা জিনিস যে আপনার এই ভেরিয়েবলটা যে কেউ, এটা অ্যাভেলেবল যে কোনো গো রুটিংয়ের জন্য, অর্থাৎ অন্য কোনো গো রুটিং তারাও দেখা গেল এই ভেরিয়েবলটা নিয়ে কাজ করতে চাইলো আর কি। এইটা যাতে না করতে পারে আমি বলে দিলাম যে ভাই আমি এখানে মিউটেক্স লক, এই যে লক করে দিলাম, আমার এই কাজ শেষ না হওয়া পর্যন্ত আমার এই ভেরিয়েবলটা কেউ টাচ করতে পারবে না। সো যতক্ষণ না আমি আমার আনলক থেকে বের হয়ে যাচ্ছি আর কি। তো এতটুকু মনে রাখবেন যে আমাদের এইরকম সিচুয়েশনে যেখানে আমার ভেরিয়েবলটা বেশ ক্রুশিয়াল, একসাথে যদি 2-3টা অপারেশন কখনোই না হয় কোনো একটা ভেরিয়েবলের উপরে, সেটা লক করার জন্য আমরা এইভাবে মিউটেক্স লক ইউজ করতে পারি। সো এখানে আমরা সেইভাবে সেই কাজটাই করেছি আর কি। আচ্ছা, এরপরে মূলত আমরা এখন চ্যানেল নিয়ে কাজ করব। যেহেতু গোটিং চ্যানেলটা বোঝাই আমাদের মেন উদ্দেশ্য এখানে। এইবার আমরা দেখব যে এই যখনই আমার কোনো একটা এপিআই কল হওয়ার সাথে সাথে আমি চাচ্ছি যে আমার একটা পার্টিকুলার চ্যানেলের মাধ্যমে এই জবটা পাস করে দেব কোনো একটা প্রসেস করার জন্য। রেস্টুরেন্টের কথা যদি বলি তাহলে রেস্টুরেন্টের অর্ডারটা হলো, অর্ডার হওয়ার সাথে সাথে আমি আমি শেপের কাছে আমার এই অর্ডারটা চ্যানেলের মধ্যে পাস করে দিলাম। শেপ দেখলেও আমার কাছে একটা অর্ডার আসছে, ওই অর্ডারের পার্টিকুলার একটা টাইম আছে, ওই টাইমের ভিতর শেপ এটা প্রিপেয়ার শুরু করে দিল। সো সেম আমি এখানে একটা চ্যানেল দিয়ে পাস করব। এখন আমরা এই চ্যানেল নিয়ে কাজ করি। আচ্ছা, আমাকে তাহলে চ্যানেলটা আমি ওরকম গ্লোবাল চ্যানেল আমি বানাবো এখন,
সেই চ্যানেলটা কিভাবে বানাবো সেটা আপনাকে দেখাই। ওটা আমি আমার এখানে ধরে নিই ওটা আমাদের একটা আলাদা সার্ভিস। সো আমি এখানে সার্ভিসেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম এবং সেটার ভিতরে আমি হচ্ছে ওয়ার্কার নামে একটা ফাইল নিই। আমার এখানে ওয়ার্কার লাগবে, সো ওটা দেখাবো worker.go এবং হচ্ছে এখানে আমি প্যাকেজের নাম দিলাম হচ্ছে সার্ভিসেস। তারপর আমি একটা সেম বার কিওয়ার্ড দিয়ে মাল্টিপল চ্যানেল বানাবো আমি। সো আমি আপাতত একটাই বানাই, জব চ্যানেল। আচ্ছা, মেক চ্যানেল এখানে আমরা দেখেছি যে মেক চ্যানেল কীভাবে বানাতে আমরা আগের পর্বে কিন্তু দেখেছি তারপর এটা হচ্ছে মডেল জবের চ্যানেল হবে, মানে এই চ্যানেলের ভিতর দিয়ে এই জব পাস হবে। অর্থাৎ আমরা স্ট্রিং দেখেছি সিম্পল ওয়েতে, কিন্তু দেখেন রিয়েল লাইফে কিন্তু একটা আমরা স্ট্রাক পাস করে দিয়েছি। স্ট্রাক মানে এই জবটা মানে আমরা বুঝতেই পেরেছি এখানে দুইটা ফিল্ড আছে, এই ফিল্ডের ভ্যালুগুলো নিয়েই বেসিক্যালি এই চ্যানেলের মধ্যে পাস হবে। সো গো রুটিংয়ের মধ্যে আমরা এই চ্যানেলের মাধ্যমে ডাটা পাস করে যে কাজগুলো করতে পারি সেগুলো করতে পারবো। আচ্ছা, আমি এখানে 10 দিলাম। আচ্ছা, 10 দেওয়ার আর একটা উদ্দেশ্য আছে। ধরেন আমরা যে রেস্টুরেন্টের টাস্কটা দেখেছিলাম, ওখানে ধরে নিচ্ছি যে আমার একটা টাইমে আমার 10টা টেবিলে 10টা অর্ডার এক টাইমে পড়তে পারে। সো আমার সিস্টেমের ধারণ ক্ষমতায় ধরে নিচ্ছি যে ও সবসময় 10টা অর্ডার একদম কনকারেন্টলি মানে সার্ভ করতে পারবে। সো বাট এটা তো প্রসেস হবে, 10টা অর্ডার যখনই একটা বানানো শেষ হয়ে যাবে তখনই আর একটা অর্ডার সাবমিট করতে পারবে এভাবে। সো এটাকে বেসিক্যালি গোয়ের ভাষায় বাফার চ্যানেল বলে। সো আমি এখানে বলে দিতে পারি যে আমার সাইজটা কী। সো এটা মনে রাখি আপাতত যে বাফার চ্যানেলের মতো একটা ব্যাপার আছে, এটা হচ্ছে সেইটা। সো এখন আমি এই চ্যানেলটার মধ্যে আমি ডাটা পাস করে কাজ করা দেখাবো। সো আমি আবার জব হ্যান্ডেল ফাইলে যাই এবং জব হ্যান্ডেল ফাইল থেকে আমি এখানে বলে দিই যে সার্ভিস জব চ্যানেল, আপনাদের মনে হয় চিহ্নটা মনে আসে যে এই চিহ্নটা দিয়ে আমার হচ্ছে চ্যানেলের মধ্যে জব পাস করতে হয়। এই যে জবটা আমার রিকোয়েস্ট থেকে আসলো, সেই জবটা আমি প্রসেস করলাম, করে আমি এই চ্যানেলে পাস করে দিলাম। এখন আমার তো জব ক্রিয়েট হয়ে গেছে, সেহেতু আমাকে এপিআইটা রেসপন্স দিতে হবে। ওটা আমি স্ট্যান্ডার্ড লাইব্রেরিতে করব। আচ্ছা, শুরুতে বলে রাখি যে ওটার জন্য আমাকে হচ্ছে হেডার টাইপের কিছু জিনিস দেওয়া লাগে। যেমন আমরা যখন পোস্টম্যান হচ্ছে একটা টুল যেটাতে আমরা এপিআই সার্ভারের এপিআই নিয়ে কাজ করতে পারি। এটা ডেভেলপারদের জন্য আমি বলতে পারবো যে খুবই পরিচিত একটা টুল, এটা আমাদের অনেক কাজে লাগে। এখানে আমরা এই যে বলে দিতে পারি যে আমার এই রিকোয়েস্টটা পোস্ট হবে, এখানে আমরা ওইভাবে ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি, কালেকশন তৈরি করতে পারি। এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। যেমন আমাদের এখানে হচ্ছে ইউআরএল হবে এরকম 8080, তারপর হচ্ছে জবস। এখানে আমরা এইভাবে পোস্ট রিকোয়েস্ট করে তারপর এইভাবে ভ্যালু দিতে পারবো। সেই ভ্যালুটা আমরা সরাই ফেলি। এখানে আমরা ভ্যালু দিতে পারবো লাইক এরকম নেম, তারপরে হচ্ছে জব 1, এভাবে আমরা ভ্যালু পাস করতে পারবো। সো যেটা বলছিলাম, এই জায়গাতে আমাদের হেডার পাস করে দেওয়া লাগে। দেখেন কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন জেসন। সো যাতে করে আমার ব্রাউজার অটোমেটিকলি বুঝে যে এটা আসলে আমার কি আছে, কি আমার কাছে মানে একটা জেসন ডাটা আসছে আমার কাছে। সো এটা আমরা আরও বিস্তারিত ডিপ ড্রাইভ দিব। সো এখানেও আমরা স্ট্যান্ডার্ড লাইব্রেরি দিয়ে বেসিক্যালি ওই হেডারটা সেট করতে পারি। সেটা কোথায় করব? আমরা রেসপন্স রাইটারের যে ভেরিয়েবল আমাদের ফাংশানে আছে, যে এইটারই একটা ফাংশান হচ্ছে আপনার হেডার, এবং তার ভিতরে আমরা লিখে দিতে পারি সেট। এরপর আমরা কি ভ্যালু আকার এখানে দিয়ে দেব কন্টেন্ট টাইপ হচ্ছে আমার অ্যাপ্লিকেশন জেসন। আচ্ছা, আর আমি যে জেসন প্যাকেজটা ইউজ করেছি, এই যে এনকোডিং জেসন, যেটা দিয়ে আমি একটু আগে ডেকোড করলাম, ওরই আবার ওর আবার ইনকোডার আছে, যেটা বেসিক্যালি ও জেসন ডাটা এনকোড করে দিবে আমাদেরকে। সেটা কিভাবে দেখি, জেসন ডট নিউ ইনকোডার। আমরা একটু আগে ডিকোডার করেছি, জেসনকে ডিকোড করছি। এখন দেখেন আমাদের হচ্ছে গোয়ের যে স্ট্রাকচার আছে, যে মানগুলো আছে, সেইটাকে কিভাবে আমরা হচ্ছে জেসনে কনভার্ট করি সেটা আমরা একটু দেখি। যেমন এখানে হচ্ছে আমরা এখন একটা স্ট্রাকচার বানাবো।
আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা ভেরিয়েবল বানাই এখানে, তাহলে মনে হয় ভালো হবে। লাইক হচ্ছে রেসপন্স, এখানে আমরা একটা ম্যাপ ক্রিয়েট করি যেটা হবে আমার স্ট্রিং, আর ভ্যালু হবে ইন্টারফেস। এইটা আমাদের নতুন, আমরা এটা আগে দেখিনি আমার টিউটোরিয়ালে। সো এইটা হচ্ছে আমি বলছি যে আমার কিটা হবে স্ট্রিংয়ের, কিন্তু আমার যে ভ্যালুটা হবে এটা আমি জানি না। এটা আমার যে কোনো টাইপের ভ্যালু হতে পারে, কখনো জব, কখনো এটা সেটা। সো আমি এখানে পাস করতে পারবো। সো এই হচ্ছে আমার কি বলে আমার ভেরিয়েবল, এবং এখানে আমি ভ্যালুটা এখন দিয়ে দিচ্ছি। লাইক হচ্ছে মেসেজ হচ্ছে জব অ্যাডেড দিলাম, আর হচ্ছে আমার জব দিয়ে দিলাম হচ্ছে জব। ব্যাস, এখন আমি এই রেসপন্স ভেরিয়েবলটা এনকোডারের মধ্যে ইউজ করবো। সো এনকোডারে বেসিক্যালি বলতে হবে যে কোথায় এনকোডটা হবে, অর্থাৎ রাইটটা কোথায় হবে। রাইটটা হবে তো আমার রেসপন্স রাইটার এখানে। সো আমি এখানে পাস করে দিলাম ডাব্লিউ, এবং এবার হচ্ছে আমি এনকোড করব এই রেসপন্স ভেরিয়েবলের ডাটাকে। সো আমি চাইলে এই পুরা কোডটা আমি এই এনকোডের মধ্যে লিখতে পারতাম, কিন্তু তা না করে বোঝার সুবিধাটা আমি বের করলাম। এখন আমার কিন্তু একটা এপিআই রেডি হয়ে গেল। সো আমি একটা এক্সাম্পল এখানে দেখাই। সো আমি এটা রান করি, গো। সরি, আমি কোথায় ভুল করছি একটু দেখি। লিখছে যে এনাফ আর্গুমেন্ট নেই। আচ্ছা, আমরা এখন এই ফাংশনটা আমরা এখন ইউজ করব আমার সার্ভারের মধ্যে, কারণ আমি এখানে আসলে এই আমার যে দরকারি ফাংশন সেটা আসলে দিই নাই। সো এই ফাংশনটা আমার কোথায় আছে, আমার হ্যান্ডেলার প্যাকেজের মধ্যে আছে। এই হচ্ছে আমার হ্যান্ডেলার্স। ওই যে দেখেন অটো কমপ্লিট করে আমার পুরা পাথটাও নিয়ে নিছে। সো আমি এখানে বলে দেবো যে ক্রিয়েট জব, ব্যাস। সো এখন আমি যদি রান করি, গো রান, এখন দেখেন সার্ভারটা আমার রান করছে। আচ্ছা, আমি একটু দেখাই, যদি আমি এই পোস্টম্যানটা ওপেন করি, দেখেন আমার এটা কিন্তু রেসপন্স চলে আসছে, জব আইডি, জব নেম, এবং হচ্ছে জব অ্যাডেড। আমি যদি আর একটা কল করে দেখবো যে আমার জব আইডিটা ইনক্রিমেন্ট হয়ে গেছে, দেখেন জব আইডি 2। আচ্ছা, আমি এখন প্রোগ্রামটা ক্লোজ করে দিচ্ছি। আমার একটা এপিআই বানানো শেষ হলো। সো এই এপিআইটা আমরা করবো কি আসলে? আমরা গো রুটিংয়ের ব্যাপার এখনও দেখিনি, মাত্র চ্যানেল দেখেছি। সো এখন আমরা একটা ওয়ার্কার বানাবো, এবং সেই ওয়ার্কারের থেকে কিভাবে গো রুটিংয়ের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে আমরা ডাটা নিয়ে কাজ করতে পারি সেটা দেখব, এবং পাশাপাশি হচ্ছে একটা নতুন এপিআই বানাবো। সো আমি আর একটা এন্ড পয়েন্ট বানাবো আমার সার্ভারে, যেটা হবে হচ্ছে রেজাল্ট। মার্কস হ্যান্ডেল ফাঙ্ক, এইটার আমি নাম দিলাম হচ্ছে রেজাল্টস, এবং এখানে আমি হ্যান্ডেলার ফাংশন দিব হচ্ছে গেট রেজাল্ট। বাট আমার তো এই ফাংশনটা বানানো নাই, সেই জন্য এখানে এরর দেখাচ্ছে। সো আমি এই ফাংশনটা আমার জব হ্যান্ডেলার মধ্যে বানিয়ে আসি, সেইটা আমার থাকুক। ফাঙ্ক, আমি এখান থেকে এই প্যারামিটারগুলো কপি করে আসি। আচ্ছা, এখন আমার সার্ভারের এররটা চলে গেছে, আমার আর একটা এন্ড পয়েন্ট আমি বানিয়ে ফেলেছি। এখন এইটাতে আমাদের বিজনেস লজিকটা আসলে কি, সেটা আমরা আসলে কি করতে চাই এখানে। আচ্ছা, এখানে বেসিক্যালি আমরা হচ্ছে যেটা করব, যে আমরা আমাদের এই যতগুলো জব কাজ হচ্ছে এটা প্রসেস হয়েছে কিনা, বা এই রেজাল্টটা আমরা বেসিক্যালি একটা রেজাল্ট হিসেবে আমরা রেখে দিব আমাদের মেমোরিতে, এবং সেটাই এপিআই সবসময় যতবারই কল করবেন ও আসলে ওই রেজাল্টটাই আমাদেরকে দেখাবে আর কি। সো সেটা আমরা কিভাবে করতে পারি, সেটার জন্য আমরা যেটা হচ্ছে করি, আমরা রেজাল্ট স্টোরেজের মধ্যে একটা ভেরিয়েবল ডিফাইন করে আসি। এই যে আমরা যেহেতু ডাটা ইউজ করছি এখানে,
সো আমরা হচ্ছে স্টোরেজের মধ্যে কোথায় এটা, এই যে এখানে। সো এখানে আমরা একটা রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিই, লাইক রেজাল্ট। আমি বিস্তারিত বলবো। রেজাল্টস এইটা হবে হচ্ছে আমার রেজাল্টের একটা স্ট্রাক বলতে পারেন, সেটা একটা স্লাইস ডাটা। আমরা স্লাইস দেখেছি, ওইটা এখনই আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব। সো আমি একটা কাজ করি, আমি হচ্ছে রেজাল্টের একটা মডেল তৈরি করে আসি। আমি জবে যাই, জবের ভেতর আমি এখানে একটা টাইপ ডিক্লেয়ার করি রেজাল্ট, এবং এটাও আমার হবে একটা স্ট্রাক। আচ্ছা, এটা দেখেন আমি একই ফাইলের মধ্যেও লিখেছি, বাট আপনি চাইলে আলাদা ফাইল করেও কিন্তু এখানে জাস্ট প্যাকেজ মডেল দিলেই হয়ে যেত, ওটা সেপারেট থাকতো, দেখতে আরও সুন্দর হতো। সো আমি আমার রেজাল্টের মধ্যে রাখবো হচ্ছে জব আইডি, এটা আমার ইন্টিজার হবে, এবং স্ট্যাটাস দিব, স্ট্রিং থাকবে আমার। আর হচ্ছে প্রসেস অ্যাট, কখন প্রসেস হয়েছিল সেটা। এইটা হবে আমার একটা টাইম প্যাকেজের টাইম। হ্যাঁ, এটাও আমার একটা এক্সটার্নাল লাইব্রেরি। আমরা টাইম নিয়ে যখন কাজ করব তখন আমার এই জিনিসটা লাগবে। আচ্ছা, আবারও বলি, আমরা যেহেতু এপিআই নিয়ে কাজ করছি, সেহেতু আমার জেসনের ফিল্ডগুলো আমরা একটু যদি এখানে বলে দিই তাহলে দেখতে সুন্দর হবে। না বললেও সমস্যা হতো না, তখন এই জব আইডি বাই ডিফল্ট এরকম জব আইডি স্ট্যাটাস এইভাবে লেখা আসতো। সো আমি এখানে সুবিধার্থে এরকম করে দিলাম। সো এটা একটু কপি করে নিই, এবং এখানে আমি স্ট্যাটাস দিয়ে লিখে দিলাম। তারপরে এখানে আমি প্রসেস অ্যাট লিখে দিলাম, প্রসেসড অ্যাট। ব্যাস, আমার এটা হয়ে গেল। তার মানে আমার যখনই কোনো জব ক্রিয়েট হবে তখনই আমি এটাকে প্রসেস করে এই রেজাল্টের স্ট্যাকে আমরা রাখতে পারবো। আচ্ছা, সেইটাই বেসিক্যালি আমরা এখানে এই রেজাল্ট ভেরিয়েবলের ভিতরে আমি একটা হচ্ছে স্লাইস ডিফাইন করব, যেটা আমার আছে মডেলের ভেতর, এবং এটা হচ্ছে আমার রেজাল্ট। সেখানে আমি এভাবে একটা এমটি স্লাইস নিয়ে নিলাম আর কি। হ্যাঁ, এবং আমরা দেখেছি কিন্তু আমরা দেখেছি যে স্লাইস কীভাবে ডিফাইন করে, যে লাইক আমি একটা ভেরিয়েবলের নাম দিই, দেওয়ার পরে এরকম আমরা দেখেছিলাম যে মাই স্লাইস ক্লোন ইকুয়াল টু হচ্ছে স্ট্রিং, তারপরে আমরা এভাবে স্ট্রিং ভ্যালুগুলো দিতে পারতাম। সো এই ডেটা টাইপে আপনি যেটা খুশি সেটাই রাখতে পারবেন। হ্যাঁ, সো আমরা এখানে রেজাল্ট রেখেছি। আচ্ছা, এখন আমরা আমাদের এই রেজাল্টের এপিআইটা কমপ্লিট করে আসি, তারপরে আমরা বিজনেস লজিকটা আমরা দেখব আর কি। আমরা এন্ড পয়েন্টটা কমপ্লিট করে আসি আর কি। জব হ্যান্ডেলের মধ্যে আমরা হচ্ছে খুবই সিম্পল এটা করব। প্রথমে আমরা দেখব যে আমার মেথডটা গেট কিনা, ঠিক আগের মতো। ইফ আর মেথড নট ইকুয়াল টু হচ্ছে এইচটিটিপি মেথড গেট। যদি গেট মেথড না হয়, কারণ আমি এটা শুধু রেজাল্টটা শো করব, তাহলে আমি মেথড নট অ্যালাউড একটা এরর দিব আর কি। এরর, তারপরে আমি এররটা আমার রেসপন্স রাইটারে দিব, ইনভ্যালিড রিকোয়েস্ট মেথড নামে একটা মেসেজ পাস করলাম, আর আমার এইচটিটিপি কোড পাস করলাম হচ্ছে স্ট্যাটাস মেথড নট অ্যালাউড। হ্যাঁ, এটা আমরা আগেই দেখেছি, এটা আসলে একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল, এবং এখানে একটা রিটার্ন প্রিন্ট করে দিলাম যাতে এখানে শেষ হয়ে যায় আর নিচের আমার বিজনেস লজিকে না ঢুকে আর কি। আচ্ছা, এখানে আমরা সেম কাজটা করব, স্টোরেজ দিব, তারপরে মিউটেক্স লগ দিব, কারণ এখানে আমি একটা কাজ করব, এবং হচ্ছে ডিফার ফাংশান। আমরা ডিফারের কাজ শুনছিলাম যে এই ফাংশনটার কাজ যখনই শেষ হয়ে যাবে তখনই ডিফারটা কল হবে। সো স্টোরেজ আনলকটা নিয়ে নিলাম। সো এখানে যে আমি রেসপন্সটা দেবো, তো রেসপন্সটার মধ্যে কোনো কাজ হবে না, সেই জন্যই আসলে এই লকটা দিয়েছি আর কি। সো রেসপন্সটা যখন শেষ হয়ে যাবে তখনই আমার ডেফারটা কল হবে। আমরা জানি যে ডেফার কল হবে কি ফাংশনের শেষে। এখন উদাহরণস্বরূপ আমি এখন যে কোডগুলো লিখব, এইটা আগে প্রিন্ট হবে, এটা আগে রেসপন্স হিসেবে যাবে, দেন হচ্ছে আমার
এই ডেফার ফাংশনটা কল মানে আমার আনলকে কল করবে। সো এটাও একটা স্টাইল বলতে পারেন। সো আমি হেডার নিলাম, সেটা আমি একটা কাজ করে আমি আগের ফাংশন থেকে এটা নিয়ে আসি, একদমই সেম জিনিস কপি করলাম, এখানে পেস্ট করলাম, তারপর আমি আমার রেসপন্স এনকোডের ওইটা আমি কপি করলাম। আচ্ছা, এই জায়গায় আমরা তাহলে কী প্রিন্ট করব? আমরা সব ডাটা আসলে রাখবো কিন্তু এই স্টোরেজ রেজাল্ট স্লাইসের মধ্যে। ওটা কিভাবে রাখবো এটা আমি দেখাচ্ছি। এই হচ্ছে আমার রেজাল্ট। ব্যাস, আমার রেজাল্ট অর্থাৎ রেজাল্টের মধ্যে কতগুলো জব প্রসেস হয়ে আসে সেটা আমরা পাবো আর কি কল করে। এখন যদি আমরা কল করি কিছুই পাবো না, এমটি পাবো আর কি। আচ্ছা, এখন আমরা দেখি আমরা একটা ওয়ার্কার বানাবো, অর্থাৎ আমরা এই যে জব চ্যানেলে যে জবটা পাস করলাম এটা প্রসেস করে আমরা এই রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে যে রাখবো, যেটা হচ্ছে আমার এখানে এই যে ভেরিয়েবলটা আমি গ্লোবাল অ্যাসাইন করছি। সো এই প্যাচগুলো আসলে অনেক সময় মাথায় মনে হবে যে অনেক কঠিন মনে হচ্ছে, কিন্তু আসলে না। দেখেন খুব সিম্পল, একটা প্যাকেজে আমি যে বড় হাতের ক্যাপিটাল লেটারের অক্ষর দিয়ে আমরা যেটা করেছি এই সেম জিনিস আর কি। সো এটা এক্সপোজ করে আপনি বিভিন্ন জায়গায় ইউজ করতে পারতেছেন, ঠিক আছে? সো এই জন্য আমার আগের ভেরিয়েবলের ওই সিনট্যাক্সগুলো একদম মুখস্থ করে ফেলা জরুরি। হ্যাঁ, সো আমি এখানে কী করছি, আমাদের কথা হচ্ছে এই যে জবটা যে আমরা চ্যানেল পাস করছি এটা এখন প্রসেস করব একটা ওয়ার্কারের মাধ্যমে, সেটাও দেখাবো। এইবার আমরা গো রুটিংটা দেখতে পারবো আর কি, এবং সেটা এই প্রসেস করে রেজাল্টের মধ্যে আমরা অ্যাজ এ রেজাল্ট হিসেবে রাখবো আর কি। আমরা রেজাল্টের মডেলটা দেখছি আর কি, যে ওটা আমার হচ্ছে মডেলের ভেতরে এই জব মডেলে এই যে এই স্টাইলে এই ডাটাগুলো দিয়ে আমরা এটা রাখবো। আচ্ছা, তাহলে আমরা কথা না পারি, আমরা যেটা করি, আমরা একটা ওয়ার্কার বানাই। তার আগে ওয়ার্কারের আগে আমি একটা চ্যানেল বানাই, যে চ্যানেলটা আমার লাগবে। আচ্ছা, চ্যানেলটা আমি পরে বানাচ্ছি, আমি আগে একটা ওয়ার্কার বানিয়ে ফেলি। সো আমি ওয়ার্কার নামে একটা ফাইল তৈরি করেছি, যেখানে আমি হচ্ছে আমার বিজনেস লজিকটা এখন লিখে ফেলি। হ্যাঁ, আমি একটা ফাংশন ক্রিয়েট করব, ফাঙ্ক স্টার্ট ওয়ার্কার, এবং এখানে আমি আমার এই যে আমি মনে আছে আমার চ্যানেলে, এই যে আমার এই ফাংশনের মধ্যে যে চ্যানেলে জবটা পাস হয়েছে, এই চ্যানেল থেকে আমরা ডাটা পড়তে পারবো অনেকভাবে, আমরা দেখছি আগের টিউটোরিয়ালে। সো এখানেও আমরা চ্যানেলের মধ্যে ডাটা পড়বো হচ্ছে রেঞ্জ দিয়ে। সেটা কিভাবে, মানে ফর জব, আমি জানি যে আমার জবই আসছে এখানে, এবং রেঞ্জ দিলাম হচ্ছে এই জব চ্যানেল। আচ্ছা, এখানে আমার জব চ্যানেল আমার এই ক্লাসে আছে, সেটা আমি এখানে এভাবে কল করেছি। এখানে আমি একটা জবটা আমি প্রিন্ট করতে পারি, fm print f, তারপর আমি এখানে দিলাম প্রসেসিং জব, পার্সনস নেম ভি দিয়ে এন দিলাম নিউ লাইনে, যাতে এটা প্রিন্ট হয়। কোন জবটা আমার চ্যানেল থেকে আসলো সেটা জাস্ট আমি লগের মতো করে দেখলাম, মেসেজ করে দিলাম। তারপর আমি একটু ডিলে দিলাম, এটা 2 সেকেন্ড দিই, 2 into time.second নামে আমার ভেরিয়েবল আছে। আমরা টাইম প্যাকেজ নিয়ে যখন আরও বিস্তারিত কাজ করবো তখন আমরা বুঝবো। এখন আমরা মূলত আমার ওই রেজাল্ট যে মডেলটা আমরা তৈরি করেছিলাম, এই মডেলের ডাটাটা প্রিপেয়ার করে দেখেন যে কীভাবে আমরা আবার আরেকটা চ্যানেলতে পাস করতে পারি। সো আমি এখানে রেজাল্ট নিলাম, এবং এখানে রেজাল্ট ভেরিয়েবলটা আমি বানাবো হচ্ছে আমার এই ডাটাটা। স্ট্রাকের ভেরিয়েবল কোনো একটা স্ট্রাক ডিফাইন করে, যেখানে আমরা স্ট্রাকটা ডিফাইন করেছি, এটার যদি আমরা একটা অবজেক্ট ইনিশিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমরা এভাবে ইনিশিয়েট করতে পারি। এই ফাইলে যেমন আমি এখানে জানি, এখানে জব আইডি, এখানে দিব হচ্ছে আমার যে জবটা আসছে এই জবের আইডি। তারপর আমি এখানে স্ট্যাটাস একটা দিয়ে দিলাম, আমার স্ট্যাটাস দরকার, এখানে আমি দিলাম কমপ্লিটেড প্রসেস, আর দিয়ে দিলাম হচ্ছে টাইমার নাও। ব্যাস, আমার জবটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমি এই রেজাল্টটা আরেকটা চ্যানেলের মাধ্যমে পাস করে দিতে পারি। আচ্ছা, এখন আমি আরেকটা চ্যানেল বানাবো। আমরা দেখি যে এক চ্যানেলের ভিতর থেকে আরেক চ্যানেলে কিভাবে আমরা ডাটা পাস করতে পারি। সো আমি রেজাল্টটাও আরেকটা চ্যানেলের মধ্যে আমি পাস করি।
রেজাল্ট চ্যানেল। সো আমি এখানে একটা ভেরিয়েবল সেম টাইপের একটা ভেরিয়েবল বানাবো, কিন্তু এইটা হবে আমার হচ্ছে রেজাল্টের ডাটা ও চ্যানেলে পাস করতে পারবে, অর্থাৎ রেজাল্ট স্ট্রাকটা আমার এখানে আসবে। সো এখানে আমি বলে দিলাম যে আমার রেজাল্ট চ্যানেলের মধ্যে এই চিহ্নটা দিয়ে রেজাল্টটা পাস করে দিলাম। আচ্ছা, এরপরে আমি এই রেজাল্ট চ্যানেলটা ক্লোজ করে দেব। ক্লোজ কেন ক্লোজ করলাম এই রেজাল্ট চ্যানেলটা সেটা একটু পরে বলছি। যেমন আমার জব ক্রিয়েট করছি আমি তখন কিন্তু আমি চ্যানেল ক্লোজ করিনি, তাই না? দেখেন এখানে আমি জবে এখানেও চ্যানেল পাস করেছি, কিন্তু আমি চ্যানেলটা ক্লোজ করিনি। কিন্তু আমি ওয়ার্কারের মধ্যে রেজাল্টের মধ্যে যখন ডাটা রাখছি তখন আবার চ্যানেলটা ক্লোজ করছি। আচ্ছা, জব চ্যানেলটা আমি ক্লোজ করিনি কারণ হচ্ছে আমার এই জবটা হচ্ছে আমার কন্টিনিউয়াসলি নতুন নতুন জব ক্রিয়েট হবে, রেস্টুরেন্টের জন্য নতুন অর্ডার হবে, সেইটা চিন্তা করে। আর এই রেজাল্টটা আমার আসলে ক্রিয়েট করার দরকার নেই, চ্যানেলে পাস করে দিলাম, চ্যানেলটা হচ্ছে ও ডাটাটা প্রসেস করলো, ব্যাস তখনই শেষ হয়ে গেল। ঠিক আছে, এখানে ডেডলক টাইপের একটা টার্ম আছে, যে ডেডলকের ব্যাপার হয় যদি আমি চ্যানেলটা ক্লোজ না করি, ও কন্টিনিউয়াসলি ডাটা পড়তে থাকবে, তখন দেখবে যে আর ডাটা নাই। ঠিক আছে, সো আমরা ক্লোজটা দিয়ে সেই সুবিধার জন্য এটা ক্লোজ করে দিলাম। আপাতত মনে রাখি যে কোনো চ্যানেল যদি এমন হয় যেটাতে সবসময় আমার ডাটা চেক করার দরকার নাই, সো সেই ক্ষেত্রে আমি হচ্ছে এই ক্লোজ দিয়ে চ্যানেলটা বন্ধ করে দিতে পারি। আচ্ছা, এখন আমরা আরেকটা ফাংশান এইটার মধ্যে কাজ করব, যেটা হচ্ছে এখন তো আমি চ্যানেলে পাস করলাম, কিন্তু আমার তো রেজাল্টের মধ্যে যে আমি যে রেজাল্ট টাইপের যে একটা স্টোরেজে বানাইছিলাম একটা স্লাইস, ওখানে তো আমার ডাটা লাগবে, ওখানে কিন্তু এখন পর্যন্ত আমি ডাটা ঢুকাইনি। সো সেটার জন্য আমরা একটা ফাংশন ক্রিয়েট করতে পারি। লাইক এখানে শুরুতেই আমরা একটা গো রুটিন দিয়ে, দেখেন এটা কিন্তু একটা নেস্টেড গো রুটিন হবে। যেমন হচ্ছে আমরা স্টার্ট ওয়ার্কার, এটাও আসলে অ্যাজ এ গো রুটিন হিসেবেই চালাবো, যাতে ও সবসময় চেক করতে পারে যে আমার নতুন কোনো জব আছে কিনা, আমার নতুন কোনো জব আছে কিনা। এটা ইনফিনাইট লুপ আমরা এখানে ক্রিয়েট করেছি। ঠিক আছে, সো এই ইনফিনাইট লুপটা ক্রিয়েট করার কারণে ও কন্টিনিউয়াসলি চেক করতে থাকবে যে আমার নতুন কোনো জব আছে কিনা, থাকলেই ও প্রসেস করে এখানে বিভিন্ন রকমের বিজনেস লজিক অ্যাপ্লাই করে ও এটাকে পাঠিয়ে দেবে রেজাল্ট চ্যানেলের মধ্যে। রেজাল্ট চ্যানেল থেকে এবার আমরা ওই ডাটাগুলোকে প্রসেস করতে পারবো। সো আমি ধরলাম এখানে আমি একটা গো রুটিন হিসেবে একটা ফাংশন কল করলাম, কালেক্ট রেজাল্টস নামে। যে ফাংশনটা আমি এখানে বানাই, ফাঙ্ক কালেক্ট রেজাল্ট, কোনো প্যারামিটার নাই, জাস্ট এটা ও কালেক্ট করবে। আমি এখানে বললাম যে আমার রেজাল্টটা সেম রেঞ্জের মতো করে আমি রেজাল্ট চ্যানেলটাকে নিলাম, এবং এখানেও আমি যেহেতু রেজাল্টটা নিয়ে প্রসেস করবো, অর্থাৎ আমার স্টোরেজের মধ্যে যে আমার আছে কি বলে, আমার রেজাল্ট ভেরিয়েবলটা আছে, আমি একটু আগেই দেখিয়েছিলাম, ওখানে আমি অ্যাপেন্ড করবো। আমরা জানি যে স্লাইসে ডাটা অ্যাপেন্ড করা যায়, এটা কিন্তু আগের টিউটোরিয়াল আমি দেখিয়েছি। সো এখানেও সেই রেস কন্ডিশনটাকে জন্য আমি যাতে অন্য কেউ এই প্রসেসের মধ্যে ঢুকে না দিতে পারে এই কাজের মধ্যে, আমি হচ্ছে স্টোরেজের মধ্যে সে মিউটিক্স ডট লকটা করে দেব, লক এবং আনলক, স্টোরেজ ডট মিউটেক্স আনলক, এইটার মাঝখানে আমি আমার বিজনেস লজিকটা লিখব। কারণ আমি চাচ্ছি যে স্টোরেজের মধ্যে যে রেজাল্ট নামে যে আমার স্লাইস ভেরিয়েবলটা আছে সেইটা অ্যাপেন্ড করো হচ্ছে তুমি এই রেজাল্টটা, ব্যাস। এটা কিন্তু আমার ক্লোজ করা। দেখেন যখনই আমার এই চ্যানেলে একটা ডাটা আসছে পাস করে দিয়ে ক্লোজ করে আসে, এবং সঙ্গে সঙ্গে ইমিডিয়েট ও গো রুটিনের ভিতর থেকে ওইটাকে রিড করে ও এই ভেরিয়েবলের মধ্যে স্টোরেজ রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে ও অ্যাপেন্ড করে দিচ্ছে। এখন যদি আমি আমার রেজাল্ট এপিআইটা কল করি, তাহলে আমি দেখতে পারবো যে আমার স্টোরেজের মধ্যে ডাটা সেভ হচ্ছে আর কি। সো আমি আবার একটু দেখে নিই। আচ্ছা, তার আগে আমার এই স্টার্ট ওয়ার্কার তো আমি কোথাও কল করিনি, স্টার্ট ওয়ার্কারটা আমাকে একটু কল করে আসতে হবে। হচ্ছে আমি এটা
এই মেইন ডট গোর মধ্যে দিতে পারি, কিন্তু আমি ক্লিন রাখার জন্য আমি রান ফাংশনের মধ্যে দিয়ে দেবো। লাইক আমি শুরুতে এখানে দিয়ে দিলাম গো, তারপর হচ্ছে এইটা আছে আমার কোথায় ওয়ার্কারের মধ্যে, না এটা আমার প্যাকেজটার নাম কি ছিল, এটা সার্ভিস। আচ্ছা, তাহলে এটা ছিল হচ্ছে আমার সার্ভিসের মধ্যে স্টার্ট ওয়ার্কার। ব্যাস, এটা আমার দেখেন আমার পুরো প্রোগ্রাম রান করার সাথে সাথে আমি গো রুটিং আগে রান করে দিছি। এবং এটা কি হচ্ছে, এটা একটা ইনফ্লাইট লুপ, তার ভিতরে আবার আর একটা গো রুটিং কল করছি। এইভাবে প্যারালাল যত গো রুটিং আপনি চালাতে পারবেন, কিন্তু ম্যানেজ করতে হবে খুব সাবধানতার সাথে আর কি। সেখানে আমি কাজ করছি। সো আমি এখানে রান করে তারপরে দেখেন রান ফাংশনের মধ্যে, অর্থাৎ এখানে আমি গো রুটিং দিয়ে দিয়েছি। এখন আমি একটু এক্সাম্পল দেখাই। আমি রান করি মেইন ডট গো, আমার অ্যাপ্লিকেশনটা রান করেছে। আমি পোস্টম্যানে যাই, পোস্টম্যানে গিয়ে আমি এখানে একটা জব ক্রিয়েট করি। আচ্ছা, এটা আমার আগের জব, যেহেতু আমরা মেমোরিতে রাখছি ডাটা, সো সেহেতু এটা আসলে যতবারই আমি অ্যাপ্লিকেশন শাটডাউন করব ততবারই আমার ডাটাটা হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। সো আমি যদি এখন আবার শুরু করে দেখবো যে আমার জব আইডি অন থেকে শুরু হবে। লাইক আমি এখানে দিলাম, আমার জব আইডি অন পেলাম। আমি আর একটা গেট এপিআই যেটা আমরা বানিয়েছি সেটা একটু দেখি। সেটা হচ্ছে, সেটার জন্য আমার লাগবে হচ্ছে http জবের জায়গায় হবে রেজাল্টস। আচ্ছা, এখানে যদি আমি কল করি, দেখেন আমার এখানে একটা ডাটা আসছে, জব আইডি 1 কমপ্লিটেড। আচ্ছা, এখন আমি আর একটা জব ক্রিয়েট করব 2। এখানে আমার 2 নাম্বার জবটা ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আবার আমি গেটে যাই, তাহলে আমি দেখতে পারবো যে আমার 2 নাম্বার জবটাও এখানে আমার চলে আসছে। সো রিয়েল লাইফে আসলে আমরা এভাবে আমাদের এপিআইগুলো বানাবো। আমাদের স্ট্রাকচার এবং এপিআই রেসপন্স ভিন্ন হতে পারে, কিছু স্ট্যান্ডার্ড আছে, আর অনেকে যার মতো কাস্টমাইজ করে নিতে পারেন আর কি। সো আমরা আবার একটু রিক্যাপ করি, তাহলে একটু আমরা বুঝতে সুবিধা হবে। আমরা প্রথমে কী করেছিলাম, আমরা আসলে মেইন ডট অ্যাপে শুধু রান ফাংশনটাই কল করেছিলাম, এবং রান ফাংশনের মধ্যে আমরা আমাদের সার্ভার রিলেটেড সব কিছু রেখেছি। এখানে 2টা এন্ড পয়েন্ট বানিয়েছি, আপনারা এখানে আপনাদের সুবিধা মতো বানাতে পারবেন। এবং ওখানে আমরা প্রতিটা এন্ড পয়েন্টের মধ্যে যে হ্যান্ডেলার ফাংশন পাস করেছি, সেখানে আমরা চেক করেছি যে আমার এটার মেথডটা কী হবে, অর্থাৎ HTTP ভার্ব কী পাস করবে, এটা কি পোস্ট নাকি গেট নাকি ডিলে, এরকম আর কি। সো আমি এখানে এই সেন্টেন্সটা মনে রাখি, আমি পুরো কোডটাই আসলে গিটহাবে পোস্ট করে দিব আপনাদের সুবিধার্থে। এবারে সার্ভারটা আমরা এই ফাংশনটা দিয়ে, অর্থাৎ লিসেন অ্যান্ড সার্ভ, এই ফাংশনটা দিয়ে আমরা সার্ভারটাকে রান করেছি। এবং আমরা একটা ওয়ার্কার তৈরি করেছি যে আসলে ইনফাইনাইট লুপের মাধ্যমে চলতে থাকবে এবং আমাদের বিজনেস লজিকটা ফুলফিল করতে থাকবে। আমরা দেখেছি যে কীভাবে নেস্টেড গো রুটিং করতে হয়, গো রুটিংয়ের মধ্যে আবার গো রুটিং রান করেছি আমরা মাল্টিপল চ্যানেলের মাধ্যমে ডাটা পাস করেছি এখানে। সো হোপফুলি এটা আপনাদের পরবর্তী প্রজেক্টে বেশ হেল্প করবে। আজকে এ পর্যন্ত, ধন্যবাদ।